নমস্কার। আজ আমাদের আলোচ্য বিষয় প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপতাত্ত্বিক ও অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্য। আমাদের এই পাঠের পূর্বে আমাদের জেনে নেওয়া প্রয়োজন আজকের এই পাঠের উদ্দেশ্য ও তাৎপর্য, অর্থাৎ কেন আমরা এই পাঠ গ্রহণ করব। প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপতাত্ত্বিক ও অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্যের সঙ্গে তোমরা এই অধ্যায়ে পরিচিত হতে পারবে। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় নতুন নতুন শব্দ কিভাবে তৈরি হতো, এই ভাষার শব্দরূপ এবং ধাতুরূপ কিভাবে গঠিত হতো, সমাসের ব্যবহার কেমন ছিল, উপসর্গের প্রয়োগই বা কেমন হতো, এই সমস্ত বিষয় তোমরা এই পাঠের মাধ্যমে জানতে পারবে। পাশাপাশি প্রাচীন ভারতীয় আর্য ভাষার বাক্যের মধ্যে পদগুলির পারস্পরিক সম্পর্ক এবং সেই সূত্রে বাক্যের গঠন ইত্যাদি বিষয়েও তোমাদের একটা ধারণা গড়ে উঠবে। এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপতাত্ত্বিক ও অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্য জানার মাধ্যমে তোমরা এই ভাষার প্রকৃত স্বরূপ জানতে পারবে। পাশাপাশি যেহেতু এই প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকেই ক্রমবিবর্তনের মাধ্যমে বাংলা ভাষার জন্ম হয়েছে, সুতরাং বাংলা ভাষার জন্ম ইতিহাস জানতেও তোমাদের এই বৈশিষ্ট্যগুলি সহায়তা করবে। এবার আমরা জানব এই পাঠের মধ্যে কি কি অংশ আমাদের আলোচনার মধ্যে আসবে। প্রথমত, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বলতে কি বোঝায় তা খুব সংক্ষেপে ব্যাখ্যা করা হবে। অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্যই বা কী তাও সংক্ষেপে আলোচিত হবে। বৈদিক ভাষার পাশাপাশি ধ্রুপদী সংস্কৃত ভাষার রূপতাত্ত্বিক ও অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি পরপর আলোচিত হবে। প্রয়োজনে কোনো এক বা একাধিক বৈশিষ্ট্যের ব্যাখ্যাও করা হবে। রূপতাত্ত্বিক ও অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্য বলতে কি বোঝায়? শব্দ গঠন ও রূপবৈচিত্র্য রূপতত্ত্বের প্রধান আলোচ্য বিষয়। কোনো ভাষায় শব্দ কিভাবে গঠিত হয়, গঠিত শব্দ যখন ভাষায় ব্যবহৃত হয় তখন কিভাবে তার রূপবৈচিত্র্য সাধিত হয় ইত্যাদি আলোচিত হয় এই অধ্যায়ে। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় নতুন নতুন শব্দ কিভাবে তৈরি হতো, শব্দরূপ বা ধাতুরূপের কেমন বৈচিত্র্য ছিল, সমাসের প্রয়োগ কেমন ছিল, উপসর্গই বা কিভাবে ব্যবহৃত হতো, এই সমস্ত বিষয় এই পাঠ্যাংশের অন্তর্গত। আর কোনো ভাষায় বাক্যে পদগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক, সেই সূত্রে সেই ভাষার বাক্য গঠন অন্বয়তত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে আমরা জানলাম যে অন্বয়তত্ত্বের মধ্যে কি আসবে এবং রূপতত্ত্বের মধ্যে কি আলোচনা করা হবে। প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো আমরা প্রথমে আলোচনা করে নেব। প্রথমত, প্রাচীন ভারতীয় আর্য ভাষায় সাধিত শব্দ সাধারণত তিনটি উপায়ে গঠিত হতো। সাধিত শব্দ মানে মূল শব্দ থেকে আরও যে সমস্ত নতুন নতুন শব্দ তৈরি হয় তাদেরকে সাধিত শব্দ বলা হয়। সেটা কিভাবে হয়? তিনটে উপায় হয়। মূল শব্দ বা প্রাতিপদিকের প্রত্যয় যুক্ত হয়ে, যেমন দশরথ যুক্ত স্নি সমান দাশরথী। এখানে আমরা দেখতে পাচ্ছি মূল শব্দ দশরথ আর তার সঙ্গে স্নি প্রত্যয় যুক্ত হয়ে দাশরথী একটা নতুন শব্দ তৈরি হয়েছে। ধাতুর উত্তর প্রত্যয় যুক্ত হয়ে, যেমন গম যুক্ত অনট সমান গমন, অর্থাৎ ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েও নতুন শব্দ তৈরি হতে পারে। সমাসের মাধ্যমেও একাধিক প্রাতিপদিক যুক্ত হয়ে শব্দ তৈরি হয়, যেমন ত্রয়ানাং লোকানাং সমাহার সমান ত্রিলোকী। অর্থাৎ এইভাবে সমাসের মাধ্যমেও আমরা শব্দ তৈরি করতে পারি। প্রাচীন ভারতীয় আর্য ভাষার এটা একটা বৈশিষ্ট্য। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় শব্দরূপের বিপুল বৈচিত্র্য ছিল। কীরকম?
এখানে 6 কারক ছিল, যেমন কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক, এই 6 কারক। আর ছিল 7 বিভক্তি, যেমন প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী ইত্যাদি। সম্বোধনের সাধারণত প্রথমা বিভক্তি হয়, তবে সম্বোধনের একবচনে কোনো কোনো শব্দে কিছু পার্থক্য দেখা যায়। অর্থাৎ সম্বোধনের সাধারণত প্রথমা বিভক্তি হয়, কিন্তু কিছু কিছু শব্দের ক্ষেত্রে কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায়। 3 বচন, একবচন, দ্বিবচন, বহুবচন। 3 লিঙ্গ, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ। এই সমস্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে এক একটি শব্দ থেকে 21টি, অর্থাৎ কী করে 21টি হচ্ছে না, 7 বিভক্তি ও 3 বচন এই মিলে 21টি রূপ হয়, 21টি পদ তৈরি হয়। অবশ্য দেখা গেছে ভ্যাম বিভক্তি 3 বার, ভ্যাস বিভক্তি 2 বার ও ওস বিভক্তি 2 বার ব্যবহৃত হয়। পদরূপের এই বৈচিত্র্য কিছু কম হতে পারে, কিছু কম মানে 17টি হতে পারে। অবশ্য সম্বোধনের একবচনের রূপ আলাদা হলে পদরূপের একটি বৈচিত্র্য বাড়বে, সেক্ষেত্রে পদরূপ 18টি হতে পারে। উল্লেখ্য, শব্দের উত্তর সুপ বিভক্তি যুক্ত হলে শব্দ পদে পরিণত হয়, অর্থাৎ আমরা একটি প্রাতিপদিক থেকে বা মূল শব্দ থেকে কম করে 18টি পদ পেতে পারি। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় ধাতুরূপেরও অজস্র বৈচিত্র্য বিদ্যমান, অর্থাৎ যেমন শব্দরূপের অজস্র বৈচিত্র্য আমরা দেখলাম, বিশেষ করে 18টা বৈচিত্র্য আমরা দেখতে পেলাম, সেই রকম ধাতুরূপেরও অনেক বৈচিত্র্য ছিল। ক্রিয়াবাচক প্রকৃতিকে ধাতু বলে, অর্থাৎ ক্রিয়ার যেটা মূল, যেখান থেকে ক্রিয়াপদ তৈরি হয় সেটাকে ধাতু বলে। যেমন ভূ, স্থা, গম, দৃশ ইত্যাদি, এগুলো সব ধাতু, মানে এই ধাতুগুলো থেকে এক একটা ক্রিয়াপদ তৈরি হতে পারে। ধাতুর উত্তর 10 লকারের ভিত্তিতে 10 বিভক্তি হয়। 10 লকার কি কি? যেমন লট, লোট, লং, বিধিলিং, আশিরলিং, লিট, লিং, লুট, লিট, লুং ইত্যাদি। এর মধ্যে 6টি, কোন 6টি না, লট বর্তমানকালের লকার, লং অতীতকালের লকার, লিট ভবিষ্যৎকালের লকার, লুট ভবিষ্যৎকালের লকার, লিট অতীতকালের লকার, লুং অতীতকালের লকার। এই নিয়ে ক্রিয়ার 3 কালকে নির্দেশ করে এই 6টি লকার। আর বাকি 4টি লকার লোট, বিধিলিং, লিং, আশিরলিং, এগুলো ক্রিয়ার ভাব বোঝায়, ক্রিয়ার ভাবকে নির্দেশ করে। বৈদিক ভাষায় এর অতিরিক্ত অভিপ্রায় ও নির্বন্ধ ভাব ছিল, অর্থাৎ এই 4টি ভাব, এবং তার সঙ্গে সঙ্গে বৈদিক ভাষায় অর্থাৎ ধ্রুপদী সংস্কৃতে এই 4টি ভাব, আর বৈদিক ভাষায় অভিপ্রায় ও নির্বন্ধ ভাব এই দুটিও ছিল। বিভক্তির 3 পুরুষ, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। প্রথম পুরুষ যেটা যে উপস্থিত নেই, যার সম্পর্কে বলা হচ্ছে সেটা প্রথম পুরুষ। মধ্যম পুরুষ সামনাসামনি যে উপস্থিত আছে, সামনের জনকে মধ্যম পুরুষ বলা হয়, আর উত্তম পুরুষ নিজেকে উত্তম পুরুষ বলা হয়। এইভাবে বিভক্তি 3 পুরুষ। এক এক পুরুষের বিভক্তি 3 বচন, একবচন, দ্বিবচন, বহুবচন। পুরুষ ও বচন ভেদে এক লকার 9টি, কি 9টি না, 3টি পুরুষ গণিত 3টি বচন সমান 9টি বিভক্তি হয়। তাহলে পুরুষ ও বচন ভেদে এক লকারের 9টি বিভক্তি হয়। যেমন লট এর প্রথম পুরুষের 3 বচনের রূপ তি, তস, অন্তি। মধ্যম পুরুষের রূপ সি, থস, থ। উত্তম পুরুষের রূপ মি, বস, মস। অর্থাৎ এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটি লকারের কম করে 9টি রূপ হচ্ছে। সকল বিভক্তিকে 2 ভাগে ভাগ করা যায়, আত্মনেপদ ও পরস্ময়ী পদ। সুতরাং আত্মনেপদের 9টি ও পরস্ময় পদের 9টি মিলে প্রত্যেক বিভক্তির 18টি আকার, অর্থাৎ একটা লকারের কম করে 18টি আকার হতে পারে, 18টি রূপ হতে পারে। এর সঙ্গে 10 লকার গুণ করলে সমস্ত বিভক্তির 180টি রূপ হয়, অর্থাৎ শব্দরূপের ক্ষেত্রে ধাতুরূপের বৈচিত্র্য অনেক বেশি, এটা আমরা লক্ষ্য করছি। শব্দরূপে আমরা দেখেছিলাম যে 18টি পদ তৈরি হতে পারে, আর ক্রিয়ারূপে দেখতে পাচ্ছি 180টি ক্রিয়াপদ তৈরি হতে পারে একটা ধাতু থেকে। অর্থাৎ
একটি ধাতু থেকে 180টি ক্রিয়াপদ তৈরির সম্ভাবনা। যেমন এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে যে ভবতি, ভবত, ভবন্তি, ভবসি, ভবত, ভবত, ভবামি, ভবাবহ, ভবাম। এইভাবে সর্বাধিক 180টি ক্রিয়াপদ তৈরি হতে পারে একটা ধাতু থেকে। এছাড়া কর্ম, কর্তৃ, ভাববাচ্যের সন্ন্যন্ত, জঙন্ত, নামধাতু, নিজন্ত ইত্যাদি ভেদে ক্রিয়াপদ গঠনের ব্যাপকতা লক্ষ্য করা যায়। অর্থাৎ ক্রিয়াপদ যেমন তার সঙ্গে বিভক্তি যোগ করে ক্রিয়াপদ তৈরি হচ্ছে, সেই রকম আবার ধাতুর বিভিন্ন গঠনের পদ্ধতি, তার ভিত্তিতেও ক্রিয়াপদ তৈরি হয়। ঘটমান ও অসমাপ্ত কৃত প্রত্যয় এবং অসমাপিকার ব্যবহারও প্রচুর পরিমাণে দেখা যায়। যেমন বর্ধমান, অর্থাৎ যেটা ঘটমান বোঝাচ্ছে, যেটা বেড়ে চলেছে। চেতুম মানে কোনো কিছু, এটা অসমাপ্ত কৃত প্রত্যয়। হ্যাঁ, চেতুম কোনো কিছু করতে যাচ্ছি। গৃহীত্বা মানে কোনো কিছু গ্রহণ করে তারপরে কিছু করা ইত্যাদি, এগুলো অসমাপিকা। এইভাবে অসমাপিকা ক্রিয়াপদ তৈরি হয়। উপসর্গের স্বাধীন এবং যথেচ্ছ ব্যবহার প্রাচীন ভারতীয় আর্য ভাষার বৈচিত্র্য সাধনে, অর্থপূর্ণ ভাব প্রকাশে যথেষ্ট সহায়ক হয়েছে। উপসর্গভেদে ধাতু অর্থভেদ বিশেষভাবে লক্ষণীয়। অর্থাৎ উপসর্গভেদে ধাতুর অর্থভেদ হয়। যেমন হ্রি ধাতুর সঙ্গে বিভিন্ন উপসর্গ যোগে কিরূপ অর্থ পরিবর্তন হয় দেখো। প্রহার, আহার, বিহার, সংহার, পরিহার, উপহার ইত্যাদি। অর্থাৎ উপসর্গ পাল্টে গেলে একই ধাতুর অর্থ কিন্তু পাল্টে যায়। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় 20টি উপসর্গ বিদ্যমান, যথা প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির বা নিহ, দূর বা দুহ, বি, অধি, সু, উদ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ। এই 20টি উপসর্গ প্রাচীন ভারতীয় আর্য ভাষায় দেখা যায়। উপসর্গ অনেক ক্ষেত্রে ধাতুর অর্থ পরিবর্তন ঘটায় বলে উপসর্গযুক্ত ধাতুর সঙ্গে প্রত্যয়যুক্ত হয়ে যে সমস্ত শব্দ তৈরি হয়, সেই সমস্ত শব্দের অর্থও প্রভাবিত হয় উপসর্গের প্রভাবে। তবে বৈদিক ভাষায় উপসর্গ শুধু ধাতুর সঙ্গে যুক্ত না হয়ে স্বাধীনভাবেও ব্যবহৃত হতো। অর্থাৎ ধাতুর সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি স্বাধীনভাবে উপসর্গ বাক্যে ব্যবহৃত হতো। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় ধাতু থেকে ক্রিয়াপদ সাধনের কয়েকটি নিয়ম লক্ষ্য করো। বিভক্তির অকার ও একার পরে থাকলে পূর্ববর্তী অকারের লোপ হয়। যথা ভবযুক্ত অন্তি সমান ভবন্তি, অর্থাৎ ভবর বয়ের পর যে অকার সেটা লোপ হয়ে গেছে। বিভক্তির ব ও ম পরে থাকলে পূর্ববর্তী অকারের স্থানে আকার হয়। যেমন ভবযুক্ত বস সমান ভবাবহ, এখানে ভবর যে অকার ছিল সেটা এখানে আকার হয়ে গেছে, ভবা হয়ে গেছে। লং, লুং ও লিং বিভক্তি পরে থাকলে ধাতুর আদিতে অকারের আগমন হয়। যেমন অভবত, অর্থাৎ ভবতের পরিবর্তে অভবত হচ্ছে। অভবিষ্যৎ, এই অয়ের আগমন ঘটছে ক্রিয়ার আগে। লং, লুং ও লিং বিভক্তিতে ধাতুর আদিস্থিত হস্যই দীর্ঘই স্থানে ঐ, হস্যু দীর্ঘ স্থানে ঔ এবং রি স্থানে আর হয়। যেমন ইক্ষ থেকে ঐক্ষত, উখ থেকে ঔখিত ইত্যাদি। অর্থাৎ এটা আমরা স্বরের বৃদ্ধি বলতে পারি। চ, ছ, বর্গীয় জ, তালব্য স, মূর্ধন্যস্ব, হ, ঘ এই সকল বর্ণের পর দন্তস্ব থাকলে উভয়ে মিলে কয় মূর্ধন্যস্বয় হয়। যেমন বচ যুক্ত স্যতি সমান বক্ষ্যতি, প্রচ্ছ যুক্ত স্যতি সমান প্রক্ষ্যতি। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় ধাতুর উত্তর সত্রী, সানচ প্রভৃতি প্রত্যয় যোগ করে বহু বিচিত্র ক্রিয়া বিশেষণ তৈরি করা হতো। যেমন ক্রি যুক্ত সানচ সমান ক্রিয়মান। অর্থাৎ আমরা পূর্বেও কথা বলেছি যে ধাতুর উত্তর প্রত্যয় যুক্ত হয়ে বিভিন্ন শব্দ তৈরি হয়, এখানে একটা ক্রিয়া বিশেষণ তৈরির পদ্ধতি দেখানো হলো। বৈদিক ধাতুর সঙ্গে তোয়া, তোয়াই ইত্যাদি প্রত্যয় যোগ করে বহু অসমাপিকা ক্রিয়া রচনা করা হতো।
অসমাপিকা ক্রিয়া, যেমন পা যুক্ত তোয়া সমান পিত্তা, দৃশ যুক্ত তোয়াই সমান দৃষ্টওয়াই, এইভাবে অসমাপিকা ক্রিয়া তৈরি হতো। সমাসের বিচিত্র ও বহুল ব্যবহার প্রাচীন ভারতীয় আর্য ভাষার অন্যতম বৈশিষ্ট্য। অর্থাৎ সমাসের বিভিন্ন রকম ব্যবহার ছিল, কিন্তু বৈদিক ভাষায় বহু পদে গঠিত সমাসের প্রচলন বিশেষ ছিল না। অর্থাৎ ধ্রুপদী সংস্কৃতে যেমন বহু ভাষায় বহু শব্দের সংযোগে গঠিত হয় একটি সমাস, কিন্তু বৈদিক ভাষায় এটা ছিল না। বৈদিক ভাষায় সমাসের প্রয়োগটা কম ছিল, সেখানে দুটো পদ মিলে হয়তো একটা সমাস গঠিত হচ্ছে, কিন্তু একাধিক পদ মিলে সমাস সেটা খুব একটা হতো না। সুবন্ত, তিঙন্ত ও অব্যয় পদের পুনরাবৃত্তি ও একপদী ভাব বেদের ভাষার উজ্জ্বল বৈশিষ্ট্য। এটা বৈদিক ভাষার প্রধান বৈশিষ্ট্য একটি। যেমন অগ্নিম অগ্নিং বহ সমিধা দুবশ্যতে, অর্থাৎ অগ্নিকে অগ্নিকে কর পরিচর্যা সমিধ দিয়ে। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সুবন্ত, তিঙন্ত, অব্যয়পদের পুনরাবৃত্তি। একই ধাতু থেকে নিষ্পন্ন বিভিন্ন পদের ব্যবহার বেদের ভাষার অন্যতম বৈশিষ্ট্য। তাহলে একই ধাতু থেকে নিষ্পন্ন বিভিন্ন পদ, অর্থাৎ একটা হচ্ছে ক্রিয়া, একটা বিশেষ্য, এরকম হতে পারে একই বাক্যে, সেরকম দেখা যায়। যেমন কৃষিম ইথ কৃশস্য, অর্থাৎ চাষই করো চাষ। তাহলে একটা কৃশস্য হলো আর একটা কৃষিম হলো, কৃষিমটা ক্রিয়া, কৃশস্য বিশেষ্য। বেদের ভাষায় একই অর্থে অনেক অব্যয় লক্ষ্য করা যায়। যেমন অবধারণ বা দাঢ়্য বোঝাতে এব, কিল, খলু, বই, হি ছাড়াও অহ, ইথ প্রভৃতি অব্যয় ব্যবহৃত হয়। প্রচুর আক্রান্ত পুংলিঙ্গের শব্দ বেদের ভাষায় লক্ষ্য করা যায়। অর্থাৎ ধ্রুপদী সংস্কৃতে দেখা যায় যে আক্রান্ত যে শব্দ সেগুলো হচ্ছে স্ত্রীলিঙ্গের শব্দ, কিন্তু বেদের দেখা যায় ব্যতিক্রম, অর্থাৎ আকারান্ত শব্দ সেগুলো পুংলিঙ্গ হয়, যা ধ্রুপদী সংস্কৃতে বিরল। যেমন গোপা, আত্মদা, বলদা, বাজসা, রত্নধা, গোদা ইত্যাদি। তাহলে এইগুলো বেদে কিন্তু পুংলিঙ্গ, তা আকারান্ত হয়েও পুংলিঙ্গ। বেদের ভাষায় নেম, ত্যদ, ত্ব, সিম ইত্যাদি সর্বনাম প্রচলিত ছিল, যা সংস্কৃতে বিরল। অর্থাৎ বেদে এই সর্বনামগুলো ছিল, পরবর্তীকালে এই সর্বনামগুলো লুপ্ত হয়ে যায়। বেদের ভাষায় অনেক সমার্থক ধাতু বিদ্যমান, যেমন ভালো লাগা, আনন্দ করা, উপভোগ করা বোঝাতে অন্তত 20টি ধাতু, অর্থাৎ একই অর্থে 20টি ধাতু। খাওয়ার জন্য অন্তত 9টি ধাতু, চলনার্থক ধাতু অন্তত 7টি। এইসব অনেক ধাতুই সংস্কৃতে হারিয়ে গেছে। অর্থাৎ একই অর্থে যে বিভিন্ন ধাতু সেগুলোর অনেক সংস্কৃতে হারিয়ে গেছে, কিন্তু বেদে এগুলো ছিল। বেদের কবিতায় প্রধানত কবির সঙ্গে দেবতার সখ্যের প্রকাশ, তাই বেদের কবিতাতে দেবতাকে বারে বারে নাম ধরে, বিশেষণ ধরে, সম্বোধন ধরে ডাকতে দেখা যায়। কবিতার চরণে যেখানে সেখানে সম্বোধন পদ ব্যবহৃত হতে দেখা যায়। যেমন ভুবনস্য পতে বয়ম ইন্দ্র সখিত্বাম সুমসি, অর্থাৎ ভুবনেশ্বর ইন্দু, তোমার সখা হতে চাই আমরা। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় অব্যয় দু রকমের, আদি ও কৃত্রিম। স্বর, অন্তর, প্রাতর প্রভৃতি শব্দ, নিপাত, চ, ইব, ইত, এব ইত্যাদি শব্দ, উপসর্গ ও কর্মপ্রবচনীয় প্রভৃতি আদি অব্যয়। তাহলে এগুলোকে আমরা আদি অব্যয় বলছি। প্রত্যয় বা সমাসের সাহায্যে যাদের তৈরি করা হয় তারা কৃত্রিম অব্যয়। যেমন তসিল, থাল ইত্যাদি তদ্ধিত প্রত্যয় নিষ্পন্ন শব্দ। তুমুল, নমুল, সে, অধ্যয় প্রভৃতি কৃত নিষ্পন্ন শব্দ, অব্যয়ীভাব সমাস ইত্যাদি কৃত্রিম অব্যয়ের উদাহরণ। কারক, আমরা জানি যে ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে। প্রাচীন আর্য ভাষায় ক্রিয়ার যে প্রধান অনুষ্ঠাতা, অর্থাৎ যে ক্রিয়া সম্পাদন করছে সে হচ্ছে কর্তা। কর্তাকে যে ক্রিয়ায় প্রবৃত্ত করে সে কর্তা, অর্থাৎ কর্তাকেও যে ক্রিয়ায় প্রবৃত্ত করবে সেও এক ধরনের কর্তা। ক্রিয়ার দ্বারা কর্তা সব থেকে বেশি যাকে পেতে চায় সেটি হলো কর্ম।
তাহলে এই হলো কর্তা এবং কর্মের সংজ্ঞা। ক্রিয়াসিদ্ধির যেটি প্রকৃষ্টতম সহায় সেটি করণ, অর্থাৎ ক্রিয়া করার জন্য যে প্রধান সহায় হচ্ছে সেটি করণ। দানের পাত্র অথবা যে কোনো ক্রিয়ার যে উদ্দেশ্য সে হলো সম্প্রদান, তাহলে কোনো ক্রিয়ার উদ্দেশ্যই হবে সম্প্রদান। যার কাছ থেকে কিছু সংশ্লিষ্ট হয় সেটি অপাদান। ভয়ার্থ ও ত্রণার্থ ধাতুযোগে ভয়ের হেতুও অপাদান। যে স্থানে, যে কালে, যে ব্যক্তিতে, যে বিষয়ে ক্রিয়া অনুষ্ঠিত হয়, অর্থাৎ যে কোনো কিছুর আধারই হলো অধিকরণ। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় আ অথবা দীর্ঘই হলো স্ত্রী প্রত্যয়ের চেহারা। আ প্রত্যয়গুলির সাধারণ নাম আপ, দীর্ঘই প্রত্যয়গুলির সাধারণ নাম ই। এই প্রত্যয় দুটি ব্যবহৃত হয় স্ত্রীলিঙ্গ ও পত্নী বোঝাতে, তবে কচ্চিৎ ক্ষুদ্র, বিশাল ইত্যাদি অর্থেও প্রযুক্ত হয়। কিছু প্রত্যয়ান্ত শব্দ সর্বদা স্ত্রীলিঙ্গ হয়, তাহলে এছাড়াও কিছু প্রত্যয়ান্ত শব্দ সর্বদা স্ত্রীলিঙ্গ হয়, যেমন অং, তিং, তল প্রত্যয়ান্ত শব্দ, এগুলো সবসময় স্ত্রীলিঙ্গ হয়। স্ত্রীলিঙ্গে ও পুংলিঙ্গে একই রূপ এমন শব্দ অনেক, অর্থাৎ স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গ তার রূপটা একই হবে, কোনো পরিবর্তন হবে না, এমন শব্দও দেখা যায়। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় 3 প্রকার সন্ধি লক্ষ্য করা যায়: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। ব্যঞ্জন সন্ধির একটি দৃষ্টান্ত: ঋক মন্ত্রে পদের শেষে অবস্থিত নকারের পরে চ, ছ, ট, ঠ, ত, থ থাকলে ওই নকারের স্থানে বিকল্পে রু, এটা দেখানো হয়েছে। র থেকে বিসর্গ, বিসর্গ থেকে তালবস্য, মূর্ধন্যস্ব বা দন্তস্ব হয়। যেমন পশুন যুক্ত তান যুক্ত চক্রে সমান প্রসূস তাস চক্রে হচ্ছে, অর্থাৎ আমরা দেখছি যে এই নটা শয়ে পরিণত হচ্ছে, অর্থাৎ নটা প্রথমে র, তারপরে বিসর্গ, তারপরে স, এইভাবে পরিবর্তনটা হয়েছে। বাক্যের অবতারণা করার জন্য অথবা কিছু স্মরণে এসেছে একথা বোঝাবার জন্য যে আ অব্যয় পদের প্রয়োগ হয় তার সঙ্গে পরবর্তী স্বরবর্ণের কোনো সন্ধি হয় না। তাহলে সন্ধি কোথায় হয় কোথায় হয় না এখানে একটা দৃষ্টান্ত দেওয়া গেল, যেমন আ এবং নু মন্যসে, এখানে আয়ের সঙ্গে সন্ধি হয়নি। প্রাচীন ভারতীয় আর্য ভাষার অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্য কি? না, প্রাচীন ভারতীয় আর্য ভাষায় কারকের ক্রিয়ার বিভিন্ন রূপের বিভক্তি চিহ্ন সুনির্দিষ্ট ছিল বলে বাক্যের মধ্যে পদগুলি যেখানেই বসুক না কেন কর্তা, কর্ম, ক্রিয়া সহজেই চিনে নেওয়া যায়। অর্থাৎ বিভক্তি নির্দিষ্ট থাকার জন্য বাক্যে পদগুলিকে যে নির্দিষ্ট নিয়মে বসতে হবে এমন কোনো ব্যাপার ছিল না। ফলে বাক্যের মধ্যে পদগুলি উল্টে পাল্টে দিলেও তাতে বাক্যের অর্থ পরিবর্তন হয় না। যেমন রামঃ বনং গচ্ছতি, গচ্ছতি বনং রামঃ, বনং গচ্ছতি রামঃ, গচ্ছতি রামঃ বনং, যেভাবেই বলা হোক না কেন অর্থের কোনো পরিবর্তন হয় না। তবে সাধারণত বিশেষণ বিশেষের আগে, ক্রিয়া বিশেষণ ক্রিয়ার আগে বসে, এটা সাধারণ নিয়ম, এটা কোনো নির্দিষ্ট নিয়ম নয়, এটা দেখা গেছে। বাক্যে পদগুলির মধ্যে অন্বয় নির্ণীত হয় বিভক্তি প্রয়োগ দেখে, অর্থাৎ বাক্যে এক পদের সঙ্গে এক পদের যে সম্পর্ক সেটা নির্ণীত হয় বিভক্তির ভিত্তিতে। কর্তৃকারকে কর্তার যে বচন যে পুরুষ, ক্রিয়ারও সেই বচন সেই পুরুষ হয়। তাহলে এটাও একটা বোঝা যাচ্ছে যে কর্তার সঙ্গে ক্রিয়ার কেমন সম্পর্ক। যেমন নরঃ গচ্ছতি, তার নর এই এক বচন সেজন্য গচ্ছতি হয়েছে, নরা গচ্ছন্তি, নরা যেহেতু বহু বচন সেজন্য গচ্ছন্তি হয়েছে। এবং এটা কি না, এটা প্রথম পুরুষে আছে। কর্মবাচ্যে ক্রিয়া কর্মানুসারী হয়, তাহলে এটা কর্তৃবাচ্যে উদাহরণ দিলাম, কিন্তু কর্মবাচ্যে কি হবে না, ক্রিয়াটা হবে কর্মের অনুসারী, অর্থাৎ কর্মের যে পুরুষ যে বচন ক্রিয়ারও সেই পুরুষ সেই বচন হবে। সামগ্রিক আলোচনার ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপতাত্ত্বিক ও অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্য নানা বৈচিত্র্যপূর্ণ। সন্ধি, শব্দরূপ, ধাতুরূপ, কারক, বিভক্তি, প্রত্যয়, বাচ্য, ক্রিয়া সাধন, বাক্য গঠন প্রভৃতি নানা দিক সাধ্যমতো আলোচনা করার চেষ্টা করা হলো। ভাষার এই নানা বৈচিত্র্য ইঙ্গিত করে প্রাচীন ভারতীয় আর্য ভাষা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বেশ সমৃদ্ধি লাভ করেছিল।
তবে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ এই দীর্ঘ 900 বছর প্রাচীন ভারতীয় আর্য ভাষা একরকম ছিল না। ফলে প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করে আমরা দেখতে পাচ্ছি বৈদিক সংস্কৃত ও ক্লাসিক সংস্কৃতের মধ্যে রূপতত্ত্বগত বৈশিষ্ট্যের বেশ কিছু পার্থক্য তৈরি হয়েছিল। আজকের এই সমগ্র পাঠের ভিত্তিতে কয়েকটি প্রশ্ন আমরা আলোচনা করব। যেমন, প্রাচীন ভারতীয় আর্য ভাষায় বিভক্তি কয়টি? আমি পূর্বেই বলেছি যে প্রাচীন ভারতীয় আর্য ভাষায় বিভক্তি হচ্ছে 7টি। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় একটি মূল শব্দ বা প্রাতিপদিক থেকে কতগুলি পদ গঠিত হতে পারে দৃষ্টান্ত সহ বুঝিয়ে দাও। তাহলে একটি মূল শব্দ থেকে, যেহেতু একটি মূল শব্দ বা প্রাতিপদিক, তার 7টি বিভক্তি এবং 3টি বচন, সেই হিসেবে 21টি পদ তৈরি হওয়ার কথা। কিন্তু কয়েকটি বিভক্তি কমন হওয়ায়, অর্থাৎ সাধারণ কয়েকটি বিভক্তি, যেমন ভ্যাস, ভ্যাম, ওস, এই জন্য এর রূপ হয় 17টি। আবার সম্বোধনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখানে প্রথমা বিভক্তি হলেও অনেক ক্ষেত্রে প্রথমার রূপটা পরিবর্তিত হয়, অর্থাৎ সম্বোধনের যে প্রথমার রূপ সেটা পরিবর্তিত হয়। সেই নিয়ে আমরা তাহলে একটি প্রাতিপদিক থেকে 18টি পদ পেতে পারি। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় ধাতু থেকে উৎপন্ন ক্রিয়ারূপের বৈচিত্র্য দৃষ্টান্ত সহ আলোচনা করো। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় ধাতু থেকে উৎপন্ন ক্রিয়াপদের বৈচিত্র্য মানে যে এখানে আমরা দেখেছি যে একটা ধাতু থেকে প্রথমে তার বচনের ভিত্তিতে এবং পুরুষের ভিত্তিতে একটি লকারের 9টি রূপ হয়, এবং আত্মনেপদী এবং পরস্মৈপদী নিয়ে সেই রূপটা হয় 18টি। আর তার সঙ্গে যেহেতু একটি লকারের 18টি রূপ হচ্ছে, যেহেতু 10টি লকার আছে, তাহলে 18-র সঙ্গে 10 গুণ করলে হয় 180টি। অর্থাৎ আমরা সর্বাধিক 180টি ক্রিয়াপদ পেতে পারি একটি ধাতু থেকে। তবে এখানে উল্লেখ্য যে সব ধাতুরই দুটো রূপ হয় না, অর্থাৎ আত্মনেপদী ও পরস্মৈপদী রূপ হয় না। সাধারণত যে ধাতুগুলোর একটি রূপ হয় সেক্ষেত্রে আমরা তার 90টি রূপ পাবো, অর্থাৎ 180টি রূপ পাবো না। কর্তৃকারক কাকে বলে? যে ক্রিয়া সম্পাদনা করে সেই কর্তৃক, অর্থাৎ কর্তা। ক্রিয়ার সঙ্গে কর্তার সরাসরি সম্পর্ক, সেই জন্য কর্তার যে বচন যে পুরুষ হয়, ক্রিয়ারও সেই বচন সেই পুরুষ হয়, অর্থাৎ যিনি ক্রিয়া সম্পাদন করেন তিনিই কর্তা। একটি স্ত্রী প্রত্যয়ে দৃষ্টান্ত দাও। আমাদের প্রাচীন ভারতীয় আর্য ভাষায় যে স্ত্রী প্রত্যয় আলোচনা করছি সেখানে দুটো স্ত্রী প্রত্যয়ের কথা তোমাদের বলেছি। এক হচ্ছে যে দীর্ঘই, আর এক হচ্ছে আ। এই দুটোর মধ্যে যে কোনো একটা বলবে। তবে এক্ষেত্রে উল্লেখযোগ্য যে অনেক ক্ষেত্রে যে কিছু শব্দ আছে যে শব্দগুলো জন্মগতভাবেই স্ত্রী শব্দ, সেগুলোতে পরিবর্তন করার দরকার হয় না। যেখানে পরিবর্তন করা দরকার হয় কোনো শব্দকে, সেখানে আমরা আ প্রত্যয় বা দীর্ঘইকার প্রত্যয় যোগ করে এটা আমরা করতে পারি। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় কটি উপসর্গ আছে, সেগুলো কি কি? পূর্বেই আলোচনা করেছি যে প্রাচীন ভারতীয় আর্য ভাষায় 20টি উপসর্গ আছে। হ্যাঁ, এই প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, বি, অধি, সু, উৎ, পরিপতি, অভিয়তি, অপি, উপ, আ, এরকম 20টা আছে। 20টা পূর্বেই আলোচনা হয়েছে, তোমরা সেগুলো একটু দেখে নিতে পারো। পরিশেষে আমরা দেখে নেব সহায়ক গ্রন্থ, অর্থাৎ যে গ্রন্থগুলোর সহায়তায় আমাদের পাঠ আজকে আমরা তৈরি করেছি, এবং যে গ্রন্থগুলি পড়লে তোমরা এই বিষয়ে আরও বেশি জানতে পারবে, আরও খুঁটিনাটি জানতে পারবে, সেরকমই কয়েকটি গ্রন্থ তোমাদের জেনে নেওয়া উচিত। যেমন সুকুমার সেনের ভাষার ইতিবৃত্ত, এই বইটি তোমরা দেখতে পারো। সত্যরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সংস্কৃত ভাষাতত্ত্ব, রত্না বসুর ভাষাবিজ্ঞান ও সংস্কৃত ভাষা, রামেশ্বর শর সাধারণ ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা, সুনন্দন কুমার সেনের ইন্দো ইউরোপীয় ভাষাবিজ্ঞান, পরেশচন্দ্র মজুমদারের
সংস্কৃত ও প্রাকৃত ভাষার ক্রমবিকাশ, বেদের ভাষা বইটি লিখেছেন গৌরী ধর্মপাল, এটাও তোমরা দেখতে পারো। বৈদিক ব্যাকরণ লিখেছেন অমর কুমার চট্টোপাধ্যায়, এটিও তোমাদের জন্য খুব উপযোগী বই, বিশেষ করে প্রাচীন ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্য জানার পক্ষে। ব্যাকরণ কৌমুদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটি প্রধানত ধ্রুপদী সংস্কৃতের যে বৈশিষ্ট্য সেই ভাষার বৈশিষ্ট্যগুলি তোমরা ভালোভাবে জানতে পারবে। এইভাবে তোমরা যদি প্রাচীন ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্যগুলি অধ্যয়ন করো বা এই বিষয়ে জানার চেষ্টা করো, তাহলে তোমাদের এই ভাষার সম্পর্কে একটা ধারণা তো হবেই, তার পাশাপাশি ভাষাতত্ত্বের গবেষণা কিভাবে হয়, ভাষাতত্ত্বের ভাষার পরিবর্তন কিভাবে হয়, ক্রম পরিবর্তনের মাধ্যমে কিভাবে অন্য ভাষার জন্ম হয়, এগুলোও তোমরা ঠিকঠাকভাবে জানতে পারবে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।